হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা 2025 সালে রিলিজ পাওয়া সাইফাই সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে মিকি 17। সিনেমাটি অনেকদিন ধরে আমি এক্সপ্লেন করতে যাচ্ছিলাম, বাট আনফরচুনেটলি বারবার ভুলে গিয়েছি, যার জন্য অনেক লেট হয়ে গিয়েছে। তো তোমরা হয়তো অনেকেই সিনেমাটি দেখেছো, কিন্তু যেহেতু আমি সিনেমাটি দেখিনি, তো আমার জন্য এটা তো মনে করো যে একবারে নতুন একটা সিনেমা। তো যাই হোক, এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে টুইলাইট খ্যাত অভিনেতা রবার্ট প্যাটিনসনকে অ্যাজ এ হিরো, তবে নায়িকা হিসেবে কেউ নায়িক আর কি ওইরকম। তো যাই হোক, সিনেমাটির স্টোরিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আশা করছি তোমরা সবাই খুব এনজয় করবে। আর ইন্টারেস্টিং স্টোরি বলে এই সিনেমাটির IMDb রেট কিন্তু 10-এ 6.7 পেয়েছে এবং মোটামুটি ব্যবসায় সফল সিনেমা হয়েছে। তো চলো আমরা মূল কাহিনীতে চলে যাই। তো সিনেমা যখন শুরু হয়, আমাদের তখন একটা এলিয়েন গ্রহ দেখানো হয়, একটা ভিন্ন গ্রহ দেখানো হয়, যার নাম হচ্ছে নাইফেল হাইম। আর ওইখানে আমরা একটা মিকি নামের একটা অ্যাস্ট্রোনটকে দেখি, যে কিনা এই গ্রহে রিসার্চের জন্য এসেছে। আর তার যখন জ্ঞান ফিরে, সে খেয়াল করে সে একটা গুহায় আটকা পড়েছে পাহাড়ের মাঝে, এবং তার ওপরে ওঠার যে ডিভাইসটা, মানে যেটা স্পাইডারম্যানের মতো কাজ করে, সেটা কাজ করছে না। আর তাছাড়া ওই ডিভাইসটা দিয়ে সে মেইন যে স্পেসশিপ রয়েছে, যেখান থেকে সে সাহায্যের জন্য ডাকতে পারবে, সেটাও কাজ করছে না। তবে তারপরেও দেখা যায় রেস্কিউ শিপ থেকে টিম নামের একজন অ্যাস্ট্রোনট ওকে নোটিস করে, কিন্তু সারপ্রাইজিংলি সে মিকিকে বাঁচানোর বদলে শুধুমাত্র ওর যে ইকুইপমেন্ট গুলো রয়েছে সেগুলো নিতে এসেছে। আর চলে যাওয়ার সময় সে মিকিকে বলে, তোমার আর কি হবে, তুমি মারা পড়বে এখানে, আর আমাদের সমস্যা নেই, আমরা তোমার আরেকটা ভার্সন প্রিন্ট করে নেব, কিন্তু আপাতত তোমার ইকুইপমেন্ট গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ পৃথিবী থেকে আমরা অনেক দূরে রয়েছি। তো যাই হোক, ওই টিম নামের লোকটি চলে যাওয়ার পরে মিকি হতাশ হয়ে নিজের মৃত্যুর অপেক্ষা করতে থাকে। আর ঠিক তখনই সারপ্রাইজিংলি সে গুহার ভেতরে প্রথমবারের মতো সেখানকার এলিয়েনদের দেখতে পায়, আর তার অনেকগুলো এলিয়েন জীব এসে মিকির উপর আক্রমণ করে। আর এরপর সিন চেঞ্জ হয়, আর এইদিকে কিছুক্ষণ পরে মিকির আরেকটা ভার্সন মেইন স্পেসশিপে প্রিন্ট করা হয়, যেমন ওই ফটোকপি যেরকম করা হয় মানুষের এরকম ফটোকপি করা হলো আর কি। তো এখানে মিকি ব্যাকগ্রাউন্ডে নিজেই বলতে শুরু করো ওর ইতিহাস, যে কিভাবে ওর অস্তিত্ব অন্য যে কোনো মানুষের চেয়ে একেবারেই ভিন্ন। মানে মিকি কখনোই পুরোপুরি মারা যায় না। এর কারণটা হচ্ছে তার ব্রেন গুলো কপি করে রাখা হয়েছে, আর এই কারণে যখনই তার একটা বডি মারা যায় বা ভার্সন মারা যায়, বিজ্ঞানীরা ওর অন্য একটা ভার্সন আবার প্রিন্ট করে, মানে ওর ব্রেনটা একটা মেমোরি স্টোরেজে ইনস্টল করা রয়েছে। এবং এর ফলে যেটা হয়, মিকি যদি মারা যায়, পরবর্তী নতুন যে ভার্সন জন্ম নেয়, সেও জানতে পারে যে আগের মিকি কিভাবে মারা গিয়েছে। মানে নর্মালি আমরা ক্লোনে যে দেখি আগের কোনো স্মৃতি থাকে না, এরকম নয়, ও নিজেও জানে যে আগের বার আমি এভাবে মারা গিয়েছিলাম। তো এই মিকি হচ্ছে মহাকাশচারী দলের একটা টেস্ট সাবজেক্ট, যার উপরে তারা মহাকাশ এবং বিভিন্ন গ্রহের ঝুঁকি নিয়ে পরীক্ষা করে। ধরো চাঁদে একজন সাধারণ মানুষকে পাঠালে কি হবে, এটা তো আমাকে তোমাকে দিয়ে পারবে না, কিন্তু মিকিকে দিয়ে করে, কারণ মিকি মরলে তো আরেকটা প্রিন্ট করা যাবে। তো এই জন্য ওকে বলা হয় এক্সপেন্ডেবল। কিন্তু এই ক্লোনিং প্রযুক্তি কিন্তু আবিষ্কার হয়েছে পৃথিবীতে, তবে তারপরেও এই ক্লোনিং প্রযুক্তি নৈতিকতার সব নিয়ম মানে না, এজন্য পৃথিবীতে এটা নিষিদ্ধ হয়েছে। তবে এটা শুধুমাত্র মহাকাশে ব্যবহার করা যায়। এবং গত কয়েক বছরে মিকির বিভিন্ন ভার্সনের উপর নানা ধরনের টেস্ট করা হয়েছে। কখনো তাকে স্পেসশিপের বাইরে রেডিয়েশনের মধ্যে রাখা হয়েছে, কখনো অন্য গ্রহে পাঠানো হয়েছে। তবে যখনই তার মৃত্যু হতো, বিজ্ঞানীরা তার মেমোরি ডাটা সংগ্রহ করে নতুন কপি প্রিন্ট করে নিত। কিন্তু এখানে আমাদের প্রশ্ন, যেহেতু মিকির আগের পূর্বের সকল স্মৃতি রয়েছে, তার মানে তার যে দেহের যন্ত্রণাগুলো হয়, প্রতিবার মরার যে একটা যন্ত্রণা, সেটা তো সে মনে করতে পারে। এটা তো অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। তো মিকি কেন তার উপর এরকম একটা রিস্কি এবং কষ্টসাধ্য এক্সপেরিমেন্ট করতে রাজি হয়েছে, বা সে কেন এরকম একটা সিচুয়েশন আটকা পড়েছে, আর এটা নিয়ে মিকি আমাদের অতীতে নিয়ে যায়। তো অ্যাকচুয়ালি পৃথিবীতে তখন দুর্ভিক্ষ চলছিল, আবহাওয়া নষ্ট হয়ে গিয়েছে। আর তখন মিকি তার একটা বন্ধুর পরামর্শে একটা গ্যাংস্টারের কাছ থেকে ঋণ নিয়ে কিছু টাকা কোম্পানিতে বিনিয়োগ করে, যাতে সে দ্রুত ধনী হয় এবং তার পরিবারকে সাহায্য করতে পারে। কিন্তু সেই কোম্পানি হালার পুত্রেরা করেছে কি, ওর টাকা নিয়ে পালিয়ে যায় লাইক ডেস্টিনি। এবং তারপর ওই গ্যাংস্টার যার কাছ থেকে মিকি টাকা নিয়েছিল, সে মিকিকে হুমকি দেয় যে পরের বার যে স্পেস মিশনে এক্সপান্ডেবল প্রজেক্ট হবে, সেখানে তুই জয়েন করবি, আর ওখানে জয়েন করলে অনেক টাকা পাওয়া যাবে, আমার ঋণ শোধ হবে, আর এটা না করতে পারলে তোর কিন্তু পুরো ফ্যামিলিকে মেরে ফেলবো। তো সবার ভালোর জন্য মিকি সেই মহাকাশ মিশনের জন্য রাজি হয়, কারণ তার কাছে মনে হচ্ছে মানুষ যদি নতুন একটা বসবাসযোগ্য গ্রহ পেয়ে যায়, তাহলে পৃথিবীর জনসংখ্যা কমে যাবে এবং পৃথিবীও স্টেবল হবে ওর টাকা দিয়ে, আবার ওরও ওই জায়গায় ভালো একটা কিছু করতে পারবে। আর তাছাড়া অন্য একটা গ্রহ দেখার আকর্ষণ কারবার নেই। তো যাই হোক, এরপরও যখন ফর্ম পূরণ করে, তখন একটা ওয়ার্কার মিকিকে সব বুঝিয়ে দেয় কিভাবে তার মেমোরি এবং পুরো শরীরকে স্ক্যান করে একটা ব্রিক স্টোরেজে সেভ করে রাখবে, যাতে মিকি যদি মারা যায়, সেই একই মেমোরিতে সে আবার জীবিত হবে। তো এরপর মিকি ক্রুদের সাথে অন্য গ্রহ খোঁজার স্পেস মিশনে রওনা দেয়, যেখানে ওদের লিডার হচ্ছে মিস্টার মার্শাল নামের একজন ব্যক্তি। অবশ্যই বুঝতেই পারছো এটা অ্যাভেঞ্জারের হাল। তো যাই হোক, সে সবার উদ্দেশ্যে একটা বক্তৃতা দেয় যে দীর্ঘ 4 বছরের যাত্রার পর মানুষ তাদের নতুন একটা বসবাসযোগ্য আবাসস্থল আইস গ্রহে পৌঁছাবে, আর তাই সেখানে তাদেরকে গিয়ে গবেষণা করতে হবে যাতে ওই গ্রহটা বসবাসযোগ্য হয় এবং কিভাবে আস্তে আস্তে বাকি মানুষদেরও সেখানে মাইগ্রেট করানো যায়। এবং এই মিশনের জন্য তাদের কাছে যথারীতি যথেষ্ট খাবার ছিল, স্টোর করা ছিল, অনেক কিছু। কিন্তু এই মিশনের বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। নিয়ম কানুন হচ্ছে একজন ক্রু মেম্বার আরেকজন ক্রু মেম্বার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, কারণ তাদের খাবার সীমিত রিসোর্সেস, এখানে
তো আর ওই সিজার করা বাচ্চা কাচ্চা পালার মতো জিনিস নাই, খাবারেরও ঝামেলা, তো এই জন্য ঝুঁকি নেওয়ার কোনো অনুমতি নাই। তো মিকিও বাকি ক্রু মেম্বারদের সাথে এগুলো শোনে। আর এরপর নাসা নামের একটা মেয়ের সাথে তার পরিচিত হয়, মানে একটা কৃষ্ণাঙ্গ মেয়ে, এবং তার প্রেমেও পড়ে যায় এবং তারা করে কি গোপনে মিলিত হয়, মানে তাদের ঘনিষ্ঠ নিয়মও ভেঙে ফেলে। তবে যদিও তারা একসাথে আনন্দ ছিল, তবে নাসা জানতো যে ভবিষ্যতে মিকির আরো অনেক ভার্সন আসবে, তো এই জন্য ও খুব একটা ভয় পেত না যে মিকি যদি এইটা মারাও যায় নতুন ভার্সনের তো সব মেমোরি থাকবে, ওর সাথে আবার প্রেম করবো, মানে আমার কাছে মিকিই থাকবে। কিন্তু একদিন কাই নামের একটা সদস্য মিকিকে দেখে প্রপোজ করে ফেলে। তো যাই মিকিও প্রপোজ অ্যাকসেপ্ট করে না বা কিছু বলে না, আবার কার সাথে এটা শেয়ারও করে না। তো এভাবেই ধীরে ধীরে কেটে যায় হচ্ছে 4 বছরের জার্নি। আর অবশেষে এই ক্রুজ শিপটা নতুন বরফের গ্রহে পৌঁছায়, যেখানে তারা ওই নাইফিলম নামের গ্রহে নিজেদের শিপকে ল্যান্ড করে এবং গবেষণা করতে শুরু করে। তো সেখানে প্রথমে মিকিকে নতুন গ্রহের বাতাসে শ্বাস নেওয়ার জন্য পাঠানো হয়, যে দেখ বেটা এখানকার বাতাস আমরা নিতে পারবো কিনা। কিন্তু দেখা যায় এখানকার বাতাসে ভাইরাস ছিল, যে কারণে কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ মারা যাবে। তো এই টেস্ট করতে গিয়ে মিকির 12টা ভার্সন তো মারা যাই, মানে 12 বার মিকি তো মারা যাই। তারপর 13, 14, 15 এবং 16 ভার্সন গুলো এই ভাইরাসের চিকিৎসা খোঁজার কাজেই মারা যায়। মানে প্রতিটা ভার্সনের উপর বিজ্ঞানীরা নতুন নতুন ওষুধ পরীক্ষা করে বাইরে পাঠাতো। আর অবশেষে মিকির 16 নম্বর ভার্সনের পরীক্ষার পরে ফাইনালি তারা অ্যান্টিডোট আবিষ্কার করে ফেলে, যার মাধ্যমে সহজেই মানুষ এই গ্রহের এই ভাইরাসযুক্ত বাতাস গ্রহণ করতে পারবে। আর 16 নম্বর যেহেতু মারা গিয়েছে, তখন মিকির 17 নম্বর বডিকে প্রিন্ট করা হয়। আর তারপর মিকির 17 নম্বর বডির সাথে বা 17 নম্বর মিকির সাথে বাকি সব ক্রু মেম্বাররা মিলে গবেষণা করতে শুরু করে। এবং একদিন তারা এই গ্রহের এলিয়েনদের দেখা পায়, যাদেরকে ক্রিপার নাম দেয় তারা, এবং তারা দেখতে অনেকটা কিরার মতো ভয়ঙ্কর ছিল এবং তাদেরকে দেখে সবাই ভয় পেয়ে যায় যে তারা আবার আক্রমণ করে না বসে, এবং এলিয়েনের উদ্দেশ্যে তারা গুলি চালাতে শুরু করে। কিন্তু এর ফলে যেটা হয়, গুলিতে বরফ নড়বড়ে হয়ে যায় এবং তাদের উপর বরফ পড়ার কারণে তাদের একজন ক্রু মেম্বার মারা যায়। আর এই খবরটা যখন মেন স্পেসশিপ সেন্টারে থাকা মার্শাল শুনতে পায়, সে তো রেগে যায়, কারণ মিকির মতো একটা টেস্ট অবজেক্ট থাকতে আর একজন মেম্বার মারা গেল কিভাবে। কারণ মিকি মারা গেলে সমস্যা না, আরেকটা প্রিন্ট আসবে, কিন্তু অন্য একজন মানুষ মারা গেলে সে তো আর ফেরত আসবে না, কারণ নিয়মই ছিল এটা যে মিকিকে সব রিস্কি কাজ দিতে হবে। তো এই জন্য উল্টো মার্শাল ঘটিকে মিকিকেই শাস্তি দেয় এবং বলে যেহেতু খাবার কমে আসছে, তোমাকে এখন থেকে অর্ধেক খাবার দেওয়া হবে এবং যত বিপজ্জনক কাজ তোমাকেই করতে হবে, এবং যে কোনো ভাবে হোক এইসব এলিয়েনগুলোর স্যাম্পল তোমাকে এনে দিতে হবে, যাতে আমরা বুঝতে পারি ওদের বায়োলজি কি এবং কিভাবে ওদেরকে কন্ট্রোল করতে হবে। তো এর জন্য একদিন মিকি যখন এলিয়েন ধরতে যায়, সে ওই গুহায় পড়ে যায়। আর তারপর যা ঘটেছে তা তো আমরা সিনেমার প্রথমেই দেখেছি। তারপর সিন সেখান থেকে আসে, আমরা দেখতে পাই মানে সিনেমার প্রথমে যেখানে সিন শিফট হয়েছে যে মিকির উপর এলিয়েনরা আক্রমণ করলো, তো এখানে আমরা দেখতে পাই সারপ্রাইজিংলি ওই এলিয়েন গুলো কিন্তু ওকে মারেনি, উল্টো ওর জীবন রক্ষা করেছে বরফ থেকে। আর তারপর নিচ থেকে তারা মিকিকে গুহা থেকে বের করে আনে, যেখান থেকে ও চাইলে নিজে বের হতে পারতো না। আর এরপর মিকি যাতে শিপে চলে যেতে পারে সেখানে রেখে দিয়ে ওরা চলে যায়। আর এতে মিকি বুঝতে পারে যে এই এলিয়েনরা মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে, তারা জাস্ট একটা পশু নয়, তারা মানুষের মতোই ভালো মন্দ বিচার করতে পারে। তো যাই হোক, এরপর মিকি শিপের দিকে যেতে থাকে, একটা গাড়িতে ঝুলে যায় এবং ফাইনালি সে ওই শিপে এসে ফ্রেশ হয়ে ঘুমাতে চলে যায়, মানে মেইন শিপে এসে ওর রুমে ঘুমাতে চলে যায়। কিন্তু ঘটনা হচ্ছে বিজ্ঞানীরা তো মনে করেছে যে ও মারা গিয়েছে 17 নম্বর মিকি, তো এই জন্য ওরা 18 নম্বর ভার্সন অলরেডি প্রিন্ট করে ফেলেছে, কারণ ওরা ভেবেছিল হয়তো মিকি 17 মারা গিয়েছে। তো আমাদের 17 নম্বর মিকি যখন বেডে আরেকটা মিকিকে দেখতে পাও তো ভয় পেয়ে যায়, কারণ এটা তো প্রোটোকলের বিরুদ্ধে, এবং যদি কেউ জানতে পারে দুটো মিকি মারা রয়েছে, তাহলে তার পরবর্তী ভার্সন মিকি 18কে তারা নিচ থেকে মেরে ফেলবে। আর মিকি 18-এর ভেতরে তো পূর্বের সকল স্মৃতি রয়েছে, তো এই জন্য মিকি 18 তো ভয় পেয়ে যায়। আর মিকি 17 তখন চিৎকার করে বাইরে পালিয়ে যায়, কিন্তু মিকি 18কে ধরে অজ্ঞান করে ফেলে, যাতে বাইরের কেউ এই ব্যাপারে না জানতে পারে, তাহলে তো তারা ওকে মেরে ফেলবে। মানে প্রোটোকলের নিয়ম অনুযায়ী একই ভার্সনের দুইটা মানুষ থাকতে পারবে না। কিন্তু এগুলো শুরু হয়েছিল কিভাবে বা কেন এই নিয়মটা এসেছিল, তো এটা জানানোর জন্য আমাদের অনেক বছর আগে নিয়ে যাওয়া হয়, যখন পৃথিবীতে স্টিভ নামের একজন বায়োলজিক্যাল বিজ্ঞানী এমন একটা প্রযুক্তি উদ্ভাবন করেন, যার মাধ্যমে একই মানুষের অনেকগুলো আলাদা আলাদা কপি প্রিন্ট করা সম্ভব এবং তারা সবাই রিয়েল হবে, অর্থাৎ সম্পূর্ণ দেহ থেকে শুরু করে ডিএনএ এবং স্মৃতি সবকিছু একই হবে। তো প্রথমে সে যখন এটা আবিষ্কার করে, পুরো দুনিয়া তো এই আবিষ্কারের প্রশংসা করে, কিন্তু দ্রুতই তারা দেখতে পায় এটা একটা ভয়ঙ্কর আবিষ্কার হয়েছে। এবং এরপরে একদিন এফবিআই যখন বিজ্ঞানীর বাড়িতে প্রবেশ করে, তারা দেখতে পায় স্টিভ ইতিমধ্যে তার অনেকগুলো ভার্সন তৈরি করে ফেলেছে, এমনকি তার তৃতীয় যে ভার্সন ছিল সে তার শত্রুদেরকে মেরে ফেলে পাঠিয়ে দিয়েছে, এবং স্টিভ মানে মেইন যে বিজ্ঞানী সে তার বাকি ভার্সন ধরে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে, যাতে কেউ না জানতে পারে যে ও নিজেই ক্রাইমটা করেছে, এবং যদি ওকে মেরেও ফেলায় ফাঁসি দেওয়া হয়, ওর কোনো না কোনো ভার্সন বেঁচে থাকবে। তো তখন সরকার বুঝতে পারে এটা এই প্রযুক্তি যদি কমন হয়ে যায়, তাহলে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে এবং পৃথিবীতে এই প্রযুক্তি নিষিদ্ধ করা হয়। কিন্তু তখন নাসা দাবি করে যে আমাদের এই প্রযুক্তিটা দাও, আমরা স্পেস মিশনের জন্য এটা আমরা ইউজ করব। তো তখন সরকার একটা শর্ত দেয়, সেটা হচ্ছে স্পেসে তোমরা এটা ব্যবহার করতে পারবে, তবে কোনোভাবেই একসাথে দুইটা ভার্সন জীবিত থাকতে পারবে না, যে কোনো একজনকে রাখতে পারবে, একটা মারা গেলে তারপর আরেকটা ভার্সন প্রিন্ট করতে পারবে। কিন্তু এখন বর্তমানে যেটা হয়েছে, মিকি নম্বর 18 এবং 17 একসাথে হয়ে গিয়েছে, তো এখন 18-17কে লুকিয়ে রাখতে চায়, কারণ সে মরতে চায় না। কিন্তু এরপর সে যখন 17কে মেরেই ফেলবে, তখন বাকি একটা ক্রু মেম্বার চলে আসে, আর এই কারণে মিকি 17 লুকিয়ে যায়, আর মিকি 18 তখন সামনে পড়ে যায়, এবং তখন ওই টিমকে, যে
টিম ওকে রেখে এসেছিল এর আগে, সেই আগে ওকে মারার চেষ্টা করে, ওকে আগুনে ফেলে দেয়, কিন্তু টিম হালাই কোনো রকমের পাইপে আটকেছিল। কিন্তু তখনই মিকি 17 এসে 18 কে অ্যাটাক করে। তো এখানে টিম বুঝতে পারছিল না যে মিকি ওকে কেন মারতে চাইছে, ও তো বন্ধু। কিন্তু এরপর মিকি 17 যখন আবার টিমকে হাত দিয়ে উঠাতে যায়, তখন টিম আবার বোকা সেজে যায় যে কিরে মাত্রই মারতেছে, আবার বাঁচাতে আসছে। আবার তখন পেছন থেকে 18 ওকে মারতে থাকে, 17 কে। তো টিম নামের ওই লোকটি তখন মিকি 18 কে দেখতে পায় না, কিন্তু ও এটা বুঝতে পারছিল উপরে গ্যাঞ্জাম, কিন্তু কি গ্যাঞ্জাম এখানে মিকি কার সাথে লড়াই করছে এটা বুঝতে পারে না। কিন্তু এরপর দেখা যায় মিকি 18 টিমের কাছে আসে এবং একটা গরম রড দিয়ে ওকে মেরে ফেলার নিচে ফেলার চেষ্টা করে আগুনে। বাট তখনই ওপর থেকে নাসা নামের সেই মেয়েটি, মিকির গার্লফ্রেন্ড এবং একজন ক্রু মেম্বার ওদের মারপিটের আওয়াজ শুনে নিচে আসতে থাকলে মিকি 17 করে কি লুকিয়ে পড়ে, যে একটু ভীতু ছিল এবং সে ভয় পেয়েছিল যে নাসা আবার ওকে 18 ভেবে না ফেলে, কারণ এখানে 18 তো ধরা পড়বে কাউকে মারার চেষ্টা করছে, তো নাসা ওকে ভুল বুঝবে। কিন্তু মিকি 18 অনেক চালাক, ও করে কি অজুহাত করে প্রেম দেখিয়ে নাসাকে সাথে নিয়ে বাইরে চলে যায়। আর এরপর 17 যখন বের হয় সবাই তো আর বুঝতে পারে না যে এটা 17, তো বাকি মেম্বাররা মনে করে এটা মিকি, এবং এখানে সে জানতে পারে যে লিডার মার্শাল তাকে ডিনারে ইনভাইট করেছে। আর মিকি 17 অনেক খুশি ছিল, কারণ এই সুযোগে সে অনেক খাবার পাবে, কারণ সে কয়েক সপ্তাহ ধরে অর্ধেক খাবার খেয়ে বেঁচে আছে। আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। তো মার্শাল তখন মিকিকে তার পরবর্তী মিশন সম্পর্কে বলে যে মিকি যদি এলিয়েনদের উইকনেস খুঁজে বের করে আনতে পারে এবং ওদেরকে মেরে ফেলতে পারে, তাহলে ওর খাবারের সরবরাহ আগের মতো করে দেওয়া হবে। আর তখনই কাই নামের সেই সদস্যকেও ডাকা হয় যে মিকিকে অফার করেছিল প্রেমে। সিরিয়াসলি ভাই, মেয়েটা অনেক সুন্দরী। তো যাই হোক, এখানে মার্শাল ওকে আরেকটা অফার দেয়, কাইকে, যে নতুন যে গ্রহ হবে সেইটার কলোনি গড়ে উঠলে তোমাকে ক্রুদের জন্য বেবি মেশিন হিসেবে কাজ করতে হবে। বুঝতেই পারছো, ও জাতীয় মা হবে আর কি, সবার জন্য খালি সন্তান জন্ম দিতে হবে ওর, ওর বডি ক্লোন করে ওকে হয়তো খালি জন্ম দেওয়ার মেশিন বানানো হবে। বাট কাই এটা শোনার সাথে সাথে মানা করে দেয়। বাট ওরা যখন কথা বলছিল তখনই মিকি হঠাৎ করে বমি করতে শুরু করে, কারণ অতিরিক্ত খাবার খাওয়ার কারণে, অনেকদিন পরে খাবার খেয়েছে, ওর পেট নিতে পারছে না। তো ওর বমি করা দেখে মার্শাল বিরক্ত হয়ে ওকে মেরে ফেলতে চায়, যাতে পরবর্তীতে আরো হেলদি ভার্সন প্রিন্ট করা যায়। কিন্তু তখনই কাই তাকে আটকায় এবং বলে যে দেখ, আপনার প্রস্তাবটা আমি ভেবে দেখবো। আর তারপর মিকিকে সে নিজের রুমে নিয়ে যায় এবং সেবা করতে শুরু করে। আর তোমাদের তো মনে আছে কাই তো ওকে ভালোবাসতো, কিন্তু মিকি ওর দিকে মনোযোগ দেয়নি, কি আর একটা কৃষ্ণাঙ্গ মেয়েকে পছন্দ করছে। তো যাই হোক, আজকে সে যখন মিকির ক্লোজ হওয়ার চেষ্টা করে, সিরিয়াসলি ভাই, তারপরেও মিকি করে কি নাসার কথা ভেবে ওকে রিজেক্ট করে দেয়, নিজের রুমে ফিরে যায়। কিন্তু ও যখন নিজের রুমে ফিরে যায়, ও দেখতে পায় যে নাসা আর হচ্ছে ওর মিকি নাম্বার 18 অলরেডি মনে করো রাশিয়া ইউক্রেন শুরু করে দিয়েছে। কিন্তু নাসা যখন ওকে দেখে, ও বুঝতে পারে, ওই মেয়েটা যখন দেখতে পারে বুঝতে পারে যে 2টা ক্লোন হয়ে গেছে। তবে নাসাইতে খুব খুশি হয়, কারণ ওর কাছে এখন 2টা মিকি, আগের চেয়ে বেশি মজা হবে। সিরিয়াসলি কথাটাই বলা হয়েছে। আবার ওইদিকে কাইও পেছনে পেছনে চলে এসেছে কনভিন্স করতে, এবং ও যখন এসে 2টা মিকিকে দেখে ও তো রেগে যায় এবং বলে মার্শালের কাছে আমি রিপোর্ট দেবো। বাট তখন নাসা কাইকে থামতে বলে। তবে তখন কাই শর্ত দেয় যে ঠিক আছে, তাহলে মিকি 18 পরের ভার্সনকে তুমি রাখো, 17কে আমাকে দিয়ে দাও। কিন্তু মিকি 18তে রেগে যায়, কারণ কাই যদি মার্শালকে সব বলে দেয় তাহলে তো ওকে মরতে হবে, এবং এই জন্য সে করে কি বন্দুক নিয়ে সরাসরি মার্শালকেই মারতে যায়। আর এরপর দেখা যায় মার্শাল সবার সামনে যখন স্পিচ দিচ্ছিল যে কিভাবে তারা এলিয়েনদের মেরে এই গ্রহকে নিজেদের নতুন বাসস্থানে পরিণত করবে, বলে বাহির থেকে সে একটা পাথর এনেছে এই গ্রহের, এবং এই পাথরটাতে সে নাম খোদাই করবে, যাতে 1000 বছর পরেও এই গ্রহে যে মানুষরা বসবাস করবে তারা জানতে পারে যে মার্শালই হচ্ছে প্রথম ব্যক্তি যে মানুষদেরকে এই গ্রহে বসবাস করার সুযোগ করে দিয়েছে। তো ওই গ্রহের নাম লেখার জন্য বা মাইল ফলক বানানোর জন্য যখন পাথরটিকে কাটা হয়, তখনই ওইটার ভেতর থেকে কিছু ক্রিপারদের বাচ্চা বের হয়ে আসে। কিন্তু ততক্ষণে মিকি 18 এখানে চলে এসেছে মার্শালকে মারতে। তোর পিস্তল দেখে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবার এদিকে
তো এলিয়েন বেরিয়েছে। তো ওইদিকে সিকিউরিটি গার্ডরা তো মিকিকে ধরে ফেলে, কিন্তু আবার অনেকে এলিয়েনকে দেখে ভয়ে পালাতে থাকে। তো এরপর মিকি 17 আসে তখন আবার মার্শালের কাছে এবং বলে আমি আমার 18তম ভার্সনকে ধরেছি। আর এভাবেই সে আর নাসা মিলে মিকি 18কে গুলি করা থেকে আটকায়। তবে মার্শাল এখানে মিকি 18কে দেখে অনেক হতবাক হয় এবং সবাই বুঝতে পারে যে এখানে দুইটা মিকি রয়েছে। আর ঠিক তখনই মার্শালের উপর একটা এলিয়েন আক্রমণ করে এবং মার্শালের নির্দেশে ওই এলিয়েনটাকে সবাই গুলি করে একবারে লেটাফেটা করে দেয়। তো যাই হোক, প্রথম এলিয়েনটা তারা যেটা ধরেছিল এখন তারা এটার উপর এক্সপেরিমেন্ট করবে, মানে মেঘনা চাইতে বৃষ্টি, যে এলিয়েন ধরার কথা ছিল সেটা ভেতরে চলে এসেছে। আর এরই সাথে মিকি 17, 18 এবং নাসাকে গ্রেপ্তার করা হয়। তো যাই হোক, ওদের 3 জনকে গ্রেপ্তার করছে, ওদের সম্পর্কে একটা কমেন্ট প্লিজ করবে। হ্যাঁ, তো যাই হোক, সেখানে মিকি 17 তাদেরকে বলে যে এই এলিয়েনরাই কিন্তু আমাকে বাঁচিয়েছিল এবং আমি যেটা বুঝতে পেরেছি এটা কোনো সাধারণ প্রাণী নয়, তাদেরও নিজস্ব বুদ্ধি রয়েছে। তো মার্শালের উচিত এদের মারার প্ল্যানটা বাতিল করা, এদের সাথে আমাদের নেগোশিয়েট করা উচিত। তো এরপর তাদের 3 জনকে মার্শালের কাছে নিয়ে যাওয়া হয়। আর ওই সময় কমান্ডার জানায় যে যখন ওই 2 এলিয়েন শিপে প্রবেশ করে তখন বাইরে প্রচুর এলিয়েন দাঁড়িয়েছিল এবং যে ছোট এলিয়েনটা তারা ধরেছে সেটা ক্রমাগত কাঁদছে। তো এর মানে ওদের হয়তো মন রয়েছে, কিন্তু মার্শাল এবং তার স্ত্রী রিসার্চের জন্য ওকে ব্যবহার করছে এবং মার্শালের স্ত্রী করে কি ওই এলিয়েনটার লেজ কাটে এবং এক ধরনের সস তৈরি করে, টক জাতীয় সস, মানে দেহটা টক ওদের, এবং তার খুব ভাল লাগে। আর তারপর মার্শাল করে কি মিকি 18 মুখে একটা চিহ্ন এঁকে দেয় যাতে মিকি 17 আর 18কে চিনতে পারে। আর এরপর ওদের সামনে ওদের ফুল মেমোরি পুরো চিরতরে ডিলিট করে দেয়। অর্থাৎ এখন থেকে মিকির আর কোনো নতুন ভার্সন প্রিন্ট করা যাবে না, কারণ মিকির 18তম ভার্সন বিদ্রোহ করে মার্শালকে মারার চেষ্টা করেছিল। এখন যদি 19 নম্বর ভার্সন আসে, ওর তো ওই 18 মেমোরি থাকবে, ও তো মার্শালকে আবার মারার চেষ্টা করতে পারে। তো এর মানে হচ্ছে এখন 2টা মিকি হচ্ছে শেষ মিকি এবং এদের মধ্যে একজন যদি মেরে যায় তাহলে লাস্ট মিকি বেঁচে থাকবে, 2 জন মারা গেলে মিকির অস্তিত্ব শেষ। তো মার্শাল তখন বলে তোদেরকে আমি কেন এখনো হত্যা করিনি জানোস, কারণ এলিয়েনদের সাথে আমাদের যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর তাই তোদের 2 জনের মধ্যে থেকে একজনকে আমি বেঁচে থাকার সুযোগ দিব যদি তোরা একটা কাজ সফলভাবে করতে পারিস, মানে তোদের কাজ সফলভাবে করতে পারিস। তো তখন নাসা, মানে ওই নায়িকা মেয়েটি, মার্শালকে বোঝানোর চেষ্টা করে এলিয়েনরা বুদ্ধিমান প্রাণী, ওদের সঙ্গে লড়াই করা উচিত হবে না, ওরা গরু ছাগলের মতো নয়। তখন একটা বিজ্ঞান আসে এবং বলে আমি এমন একটা ডিভাইস তৈরি করেছি যার মাধ্যমে এলিয়েনদের সাথে আমরা কথা বলতে পারবো, যোগাযোগ করতে পারবো। কিন্তু মার্শাল বলে ওদের কাউকে লাগবে না, আমরা এই পুরো গ্রহ দখল করবো। বাট এখানে নাসা নামের ওই মেয়েটি তখন বলে, আমি নায়িকা, যে ওই ছোট শিশু এলিয়েনকে যদি মেরে ফেলা হয় তাহলে কিন্তু বাইরে থেকে এলিয়েনরা আক্রমণ করবে, কারণ বাইরে সকল এলিয়েনরা দাঁড়িয়ে রয়েছে স্পেসশিপের বাইরে। তো তখন মার্শাল এটা শুনে রেগে যায় এবং ছোট্ট এলিয়েনটাকে আগুনে ফেলে দিতে চায়, বাট তখন নাসা করে কি মুখ দিয়ে ওই দড়িটা মাঝপথে আটকায়। আর এই দিকে একজন ক্রু মেম্বার চুপচাপ দাঁড়িয়ে সবকিছু তার চশমায় রেকর্ড করছিল যে কিভাবে মার্শাল একটা খারাপ লোক, কারো জীবনের মূল্য বোঝে না। তো এরপর মার্শাল একটা নির্দেশ দেয় যে চারিদিকে বিষাক্ত গ্যাস ছেড়ে সব এলিয়েনকে মেরে ফেলা হবে, মানে রাসায়নিক গ্যাস ছেড়ে। আর এই বিষয়টিকে আরো ইন্টারেস্টিং করার জন্য মার্শাল করে কি 2টা মিকিকে একটা টার্গেট দেয়। তাদের টার্গেট ছিল তাদের 2 জনকে বাইরে পাঠানো হবে এবং তাদের মধ্যে যে আগে 1000 এলিয়েনকে মেরে তাদের লেজ আনতে পারবে তাদেরকে মার্শাল বাঁচার সুযোগ দেবে এবং সেই লেজগুলো দিয়ে মার্শালের বউ অনেকগুলো সস তৈরি করবে। তো এরপর তাদের 2 জনকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু মিকি 17 তো আগে থেকেই অনেক বেশি ঘনিষ্ঠ সবার সাথে। তো মিকি 17কে একজন যে ল্যাব সায়েন্টিস্ট সে গোপনে একটা ট্রান্সলেটর দিয়ে দেয় যাতে সেই এলিয়েনদের সাথে কথা বলতে পারে। তো এরপর 2 মিকি এলিয়েনদের মধ্য দিয়ে তাদের লিডারের কাছে পৌঁছায়। তো এখানে মিকি 17 সেই ডিভাইস দিয়ে প্রথমে লিডারকে ধন্যবাদ জানায়, কারণ এর আগে সে তার জীবন রক্ষা করেছিল। তবে এরপর মিকি তাকে সতর্ক করে দেয় সে যেন সবাইকে নিয়ে এখান থেকে চলে যায়, কারণ মার্শাল এখানে এক ধরনের বিষাক্ত গ্যাস ছাড়তে চলেছে যেটা খুবই বিপজ্জনক, তারা সবাই মারা পড়বে। তো এদের লিডার খুব রেগেছিল, এর কারণটা হচ্ছে একটা বাচ্চাকে হত্যা করেছে এবং আরেকটা বাচ্চাকে কিডন্যাপ করে রেখেছে। তো লিডার উল্টা একটা শর্ত দেয়, যদি দ্বিতীয় বাচ্চাকে ফেরত দেয় তারা চলে যাবে, যদি ফেরত না দেয় তাহলে এখানকার সব মানুষ স্পেসশিপটা ধ্বংস করে ফেলবে। আর তারা এটা প্রমাণ হিসেবে একটা সংকেত দেয়, যেটা হচ্ছে এইসব এলিয়েনরা অনেক হাই ফ্রিকোয়েন্সি শব্দ তৈরি করতে পারে যেটা মানুষের সহ্য ক্ষমতার বাইরে। তার মানে তারা যদি চাইতো তারা মানুষদেরকে শুরুতেই মেরে ফেলতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। তো এখন ওই এলিয়েনদের লিডারের কথা মতো তারা তাদের বাচ্চাদের ছাড়া ফেরত যাবে না, বাচ্চাকে ছাড়া ফেরত যাবে না। কিন্তু আবার মিকিও বুঝতে পেরেছে যে মানুষরা এলিয়েনদের সাথে তো লড়াইতে পারবে না, এত সংখ্যায় অনেক, তারপর ওদের যে হাই ফ্রিকোয়েন্সি যে সিস্টেম কাজ হবে না। এর জন্য মিকি 17 করে কি ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্পেসশিপের সবাইকে সতর্ক করে বলে যে আমাদের এখনই ওই এলিয়েন শিশুকে মুক্ত করতে হবে, তা না হলে আমরা সবাই জিন্দা ভোগামা হয়ে যাব। আর তখন ভেতরের ওই মার্শালের সহকারী বলে, বস আপনি গিয়ে বাইরে গিয়ে এলিয়েনদের সাথে কথা বলুন, কারণ লিডার তো আপনি, ওই এলিয়েনের লিডার তো মিকিকে লিডার মনে করছে। তো মার্শাল তখন রাজি হয় বাইরে যেতে। তো এরপর এলিয়েন লিডার যখন মার্শালের সাথে কথা বলে তখন এলিয়েন লিডার একটা শর্ত দেয়, যেহেতু মানুষ তাদের একটা এলিয়েন বাচ্চাকে মেরেছে এর বদলে তারা একজন মানুষের মৃতদেহ চায়, মরতে হবে। আবার এইদিকে আমরা দেখি নাসা করেছে কি ওই মার্শালের স্ত্রীর উপর আক্রমণ করেছে এবং তাদের সবাইকে বলে যে এই শিশু যদি মারা যায় আমরা সবাই মারা পড়বো, এলিয়েনরা আমাদের সবাইকে মেরে ফেলবে। তো এইবার সৈন্যরাও বিদ্রোহ করে এবং তারা মার্শালের স্ত্রীকে গ্রেপ্তার করে এবং ওই শিশুকে ফেরত দেওয়ার জন্য নাসাকে দেয়। আবার ততক্ষণে বাইরে এলিয়েনরা প্রচন্ড রেগে গিয়েছে, কারণ মানুষ তার বাচ্চাকে এখনো ছাড়েনি। আর ঠিক তখনই নাসা এসে বাচ্চাটিকে ওদের হাতে তুলে দেয়। আর তারপর ওদের লিডার সবাইকে শান্ত হওয়ার সিগন্যাল দেয়। আর এরপর মিকি 18, যেহেতু মনে করো যে গত 17 বার মরে 18 নম্বর বার তো প্রচন্ড উগ্র হয়ে গিয়েছে, কারণ লাস্ট বার মতো মনে আছে যে ওকে ফেলে রেখে এসেছিল, তো সেই জন্য ও হলো মনে করে অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে।
তো ও করে কি, ওর গায়ে যে বাউমটা ছিল সেটা অ্যাক্টিভ করে এবং মার্শালের উপর অ্যাটাক করে দেয় এবং এরপর ব্লাস্ট হয়, মার্শাল সহ মারা যায়। আর এতে এলিয়েনদের ডিমান্ডও পূরণ হয়ে যায় যে ওদের একটা বাচ্চার জন্য যে কোনো একজন মানুষকে মরতে হবে, সেখানে 2টা মানুষ মরে যায় আর কি। তো যাই হোক, এখন মার্শালের মৃত্যুর 6 মাস পরের দৃশ্য দেখানো হয় যে এখানে বাকি মানুষ এলিয়েনদের কাছে সাহায্য চায় যাতে তারা এই ঘরে আশ্রয় পায় এবং এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হবে। আমি পার্সোনালি এলিয়েনদের রিকোয়েস্ট করবো এই কামটা করিস না, মানুষ খুব খারাপ জাতি, ইসরায়েলের মতো করবো কামটা, তোদেরকে পেটে নেমেল বানাবে বিড়ালের মতো, বুঝিস। তবে আমি এত কিছু বলার পরও এলিয়েনরা আবার কথা বাড়ে না, আবার কথা না বেড়ে ওরা মদনের মতো ও মানুষের অনুরোধ মেনে নেয় যে আমাদের যদি কোনো ক্ষতি না করে তাহলে থাকতে পারবা। তো এরপর এলিয়েন আর মানুষদের মধ্যে কোনো যুদ্ধ হয়নি। আর ওই এক্সপেন্ডেবল মেশিনটা মানে প্রিন্ট মেশিনটা ধ্বংস হওয়ার পরে মিকি 17 নম্বরে একমাত্র ছিল হচ্ছে অফিসিয়াল মিকি, এরপর আর কোনো মিকি আসবে না। আর এর 6 মাস পরে সে নাসাকে বিয়ে করে, কিন্তু আমি খুশি হইতাম যদি 2টারে বিয়ে করতো, কাই এবং নাসাকে, সিরিয়াসলি। তো যাই হোক, মানুষ তাদের নতুন বাড়ি পেয়ে গিয়েছে আর এখানে এই সিনেমার হ্যাপি এন্ডিং হয়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে এই সিনেমাটি কেমন লেগেছে। আর আরেকটা পর হচ্ছে সিনেমাটি মূলত ওল্ডই, মানে এই বছরে রিলিজ পেলেও আমার আরো আগে এক্সপ্লেন করা উচিত ছিল, কিন্তু আমাদের চ্যানেলেও রেগুলার স্ট্রাইক থাকে, মানে ইনস্ট্যান্টলি যে সিনেমাটি রিলিজ পায় সেই সিনেমাটি আমরা যদি এক্সপ্লেন করি স্ট্রাইকের রিস্ক থাকে। তবে এরপর থেকে আমরা চেষ্টা করবো যে ইনস্ট্যান্টলি সিনেমাগুলো দেওয়ার জন্য। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আশা করছি ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো সিনেমা আনতে পারবো যেটা তোমরা এনজয় করবে। আল্লাহ হাফেজ ভাই।